লেখক ভাস্কর লাহিড়ীর আলোর উত্তরণ। মা, আমার টাওয়ালটা নিতে ভুলে গেছি, একটু দাও না। বাথরুমের বন্ধ দরজার ওপার থেকে তিয়াশার আওয়াজ ভেসে এলো। বনানী দেবী একটু গজগজ করলেন, এই মেয়েকে নিয়ে পারা যায় না। প্রায়ই স্নান করতে গিয়ে কখনো টাওয়াল, কখনো নিজের পরিধেয় বস্ত্র নিতে ভুলে যায়। তারপরে চিৎকার করে ডাকাডাকি শুরু করে। কখনো বনানী দেবী, কখনো বা অনির্বাণ জামা কাপড় দিয়ে দেয়। আজ অনির্বাণ অনেক আগে অফিসে চলে গেছে, কি একটি সেমিনার আছে। সেই সেমিনারের মুখ্য কনভেনার অনির্বাণই, তাই সকালে বেরিয়ে যেতে হয়েছে। এবার প্রধান চরিত্রদের পরিচয় করাই। বনানী দেবী অনির্বাণের মা, ধর্মভীরু। সারাদিনই ঠাকুরের সেবা করতে পারলে ভালো তার। বাইরের আশভারী দেখালেও ভিতরের মন খুব নরম। তবে এখনো পর্যন্ত কোনো নাতি বা নাতনি না আসায় তিনি কিছুটা মনমরা আছেন, কেননা প্রায়ই তার বন্ধুদের কাছ থেকে উপহাসমূলক তির্যক মন্তব্য শুনতে হয়। অনির্বাণ বনানী দেবীর একমাত্র ছেলে। এক বহুজাতিক কোম্পানির এক্সিকিউটিভ অফিসার, প্রচুর দায়িত্ব তার কাঁধে। মিটিংয়ে তার মতো প্রেজেন্টেশন আর কেউ করতে পারে না, তাই বেশিরভাগ সময়ই সে প্রেজেন্টেশন দেয়। বসের নজরেই আছে, এবারই তার আরো পদোন্নতি হবে ডিসেম্বরের শেষে। তিয়াশা বনানী দেবীর পুত্রবধূ। লম্বা ছিপছিপে শরীর, একটু কালোর দিকেই গায়ের রং। সবসময় তার মুখের হাসিটি অম্লান। সন্তান নেই বলে শাশুড়ি অনেক সময় ঘুরিয়ে তির্যক মন্তব্য করেন। তার খারাপ লাগে, কিন্তু বুঝতে দেয় না কাউকেই। অনির্বাণ কেউ বলে না সে। এছাড়া রামু চাচা, মুন্নি, সরস্বতী, রহমত আলী খান আছে। এরা এই বাড়িতে দীর্ঘদিন ধরে আছে, ফলে তারাও এই বাড়ির সুখ দুঃখের অংশীদার হয়ে গেছে। রহমত আলী খান এই বাড়ির ড্রাইভার। রামু চাচা, সরস্বতী ও মুন্নিকে নিয়ে রান্নাঘরের দায়িত্ব সামলায়। খানিকটা পর তিয়াশা বাথরুম থেকে বের হয়ে এলো। তার আলুথালু পোশাক সামলাতে সামলাতে তোয়ালে দিয়ে তার মাথায় চুল ঢাকা। তিয়াশা তার ঘরে চলে গেল তৈরি হতে। বনানী দেবী একটু বেজার মুখে বাথরুমের ভিতরে তাকিয়ে দেখলেন, বাথরুমের ভেতরের ফ্যানটা শব্দ করে ঘুরেই চলেছে। মানে তিয়াশা ভুলেই গেছে একজস্ট ফ্যান অফ করতে। কলের নিচে বালতিতে তার ছাড়া রাত পোশাক রাখা। আসলে তিয়াশা রোজই এমন করে। স্থানীয় একটি নামকরা গার্লস স্কুলের ইংরেজি শিক্ষিকা, মাঝে মাঝে তাকে ইতিহাসও পড়াতে হয়। সকাল 10:30টার মধ্যে স্কুলে পৌঁছাতেই হয়, তাই অনেক সময় রাত পোশাক স্নানের সময় কেচে দিতে পারে না, বালতিতে রেখে যায়। প্রথম প্রথম স্কুল থেকে ফিরে সন্ধ্যায় কেচে দিত, বাইরের বারান্দায় টানানো দড়িতে মেলেও দিত। কিন্তু আগেই বলেছি, বনানী দেবী ধর্মভীরু। কে তাকে কবে বলেছিল, যদিও তার সারবত্তা নেই, রাতে নাকি অপদেবতা ঘুরে বেড়ায় বাড়ির অল্প বয়সী বহু মেয়েদের জামা কাপড় বাইরে থাকলে তাতে নাকি আশ্রয় করে ও ছেলেপুলে হবার পথে বাধার সৃষ্টি করে। বনানী দেবীর মনে সেটাই গেঁথে গেছে। সেই থেকে বনানী দেবী নিজেই তিয়াশার ছাড়া কাপড় চোপড় নিজের হাতে কেচে বারান্দার দড়িতে মেলে দেন। অনির্বাণ ও তিয়াশা তাকে অনেকবার বুঝিয়েও সঠিক ফল পায়নি। তার আরো কুসংস্কার আছে, কাজের মেয়েরা ছেলের বউয়ের কাপড় কাচতে ও দড়িতে শোকানোর জন্য মেলে দিতে পারবে না, পাছে তারাও কিছু তুকতাক করে। একটু পরে তিয়াশা তৈরি হয়ে খাবার ঘরে চলে এলো। বনানী দেবী থালায় গরম ভাত বেড়ে তার উপরে 1 হাতা মসুর ডাল ছড়িয়ে আলু সেদ্ধ মেখে দিয়েছেন। মেয়ে গোগরা শেখে বেসিনে হাত ধুতে ধুতে বলল, আমার টিফিন ও জলের বোতল ব্যাগের ভেতর রেখেছো তো? বনানী দেবী বললেন, রেখে দিয়েছি। আর কোন দিন আমি এই কাজ করি না? তিয়াশা একগাল হেসে বলল, জানি তুমি করো, তুমি খুব ভালো। বনানী দেবী বলে ওঠেন, থাক আর আদিক্ষেতা দেখাতে হবে না, আরো দেরি করলে স্কুলে যেতে লেট হবে। তিয়াশা লজ্জায় জিভ কেটে বলল, সরি সরি বলেই বের হয়ে গেল। তিয়াশা স্কুলে চলে যেতেই বনানী দেবী কিছুটা আনমনা হয়ে গেলেন। তার মনে পড়ে গেল সেই ঘটনাটি। জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় কৃষ্ণ মন্দিরে ধুমধাম করে উৎসব হয়। অনেক ভক্ত আসে, খুব ভিড় হয়। সেবার মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল, আর পুজো দেবার লাইন মন্দির ছাড়িয়ে অনেক দূর চলে গেছিল। তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন। অত্যধিক ভিড়ের চাপেই হোক বা গরমই হোক, সবে মন্দিরের গেটের কাছে পৌঁছেছেন, হঠাৎই তার মাথা ঘুরে গেল। তিনিও লাইনেই দাঁড়ানো অবস্থায় চোখে অন্ধকার দেখে মাটিতে পড়ে গেলেন। খানিকক্ষণ পর তার জ্ঞান ফিরতেই দেখলেন মন্দিরের বারান্দায় একপাশে শুয়ে আছেন তাকে ঘিরে উদ্বিগ্ন মানুষের জটলা।
এক শ্যামলা তরুণী পাশে বসে বাতাস করছে। সেদিন বনানী দেবীকে তিয়াশায় শুশ্রূষা করে বাড়িতে পৌঁছে দিয়েছিল। বনানী দেবীর খুব ভালো লেগেছিল মেয়ের মানবিকতা মুখর দিকটি। কথা ছলে জানতে পারলেন তার বাবা মা কোন ছোটবেলায় মারা গেছেন। খুব কষ্ট করে পড়াশোনা শিখে একটা মেয়েদের স্কুলে চাকরি করছে ও তার দুই বন্ধুর সাথে একটি বাড়িতে ভাড়া থাকে। বনানী দেবী মনে মনে তিয়াশাকে নিজের পরিবারের একজন সদস্য করার বাসনা করলেন। তারপরে ছেলের সাথে কথা বলে ছেলেকে রাজি করালেন বিয়ে করতে। ছেলে হিসেবে অনির্বাণ খুব ভালো। সে তার অফিস ও বাড়ি নিয়েই থাকে। কদাচিৎ বাইরে ঘুরতে যায়, বন্ধুদের সঙ্গে আড্ডাও দেয় না। নিপাট ভালো ছেলে বলতে যা ঠিক তাই। মেয়েদের থেকে 7 হাত দূরে থাকে। কলেজেও পরে ইউনিভার্সিটিতে পড়ার সময়ও তার মেয়ে বন্ধু হয়নি। বনানী দেবী একদিন সকালে কথার ছলে অনির্বাণকে তিয়াশার কথা বলেন। প্রথমে একটু নিমরাজি হলেও পরে অনির্বাণ বিয়েতে মত দেয়। বনানী দেবী সব খবর জোগাড় করেন তিয়াশার সম্বন্ধে। তার দুই বন্ধু ও স্কুলের দিদিমণিদের কাছ থেকে খবর নেন সত্যই মেয়েটা ভালো, আর এরকম মেয়ে তো সহজে পাওয়া যায় না। যদিও অনির্বাণের একটু আপত্তি ছিল তিয়াশার গায়ের রং নিয়ে, কিন্তু মার ইচ্ছা তাই সেও রাজি হয়ে যায়। 4 বছর আগে এক শুভ দিন দেখে কোনো জাঁকজমক ছাড়াই ওদের 4 হাত এক করে এই বাড়িতে নিয়ে আসেন। তিয়াশা ও অনির্বাণ দুজনের ইচ্ছে ছিল তাদের বিয়ে তেমন জৌলসীন হলো তেমনি বৌভাতও করা যাবে না। সেই টাকায় দরিদ্র নারায়ণের ভুরি ভোজ ও বস্ত্র বিতরণ করাবে। তাই হয়েছিল। সেদিনের কথা সম্ভবত কেউই ভুলতে পারবে না। বাড়িতে 100-2 দরিদ্র নারায়ণদের পাত পেরে খাওয়া ও নতুন জামা পেয়ে তাদের উচ্ছ্বাস আনন্দের বহিঃপ্রকাশ 1000 ওয়াটের আলোর থেকেও বেশি ছিল। প্রাণ ভরে আশীর্বাদ করেছিল ওদের। প্রথম 2 বছর তো ঝড়ের গতিতে কেটে গেল। তিয়াশা এসে বাড়ির সবাইকে আপন করে নিয়েছিল। সবার দিকে তার নজর সমান। অনির্বাণের পোশাক বাছা থেকে যাবতীয় কাজকর্ম নিজের হাতে তুলে নিল। অনির্বাণও কিছু না পেলেই বারবার করে তিয়াশাকে খোঁজে। তিয়াশাও মজা করে বলতো, নিজের কাজ নিজে গোছাও, সব সময় তো আমি গুছিয়ে দিতে পারবো না। অনির্বাণ মজা পেত, তাও তিয়াশাকেই ডাকতো। আসলে তিয়াশার চাউনি, কথা, চঞ্চলা কিশোরীর মতো হাসির সান্নিধ্য সব সময় চাইতো। ওরা মধুচন্দ্রিমায় গেছিল সুদূর আন্দামান দ্বীপপুঞ্জে। প্রথমে ঠিক ছিল প্লেনে পোর্ট ব্লেয়ার যাবে, কিন্তু টিকিট না পাওয়ায় প্লেনে যেতে পারেনি। উপায়ন্তর না দেখে জাহাজে যাওয়াই মনস্থির করে ওরা। তিয়াশা অনির্বাণকে বলেছিল মাকেও সাথে নিতে, কিন্তু বনানী দেবী নিজেই রাজি হননি ওদের সাথে আন্দামান যেতে। বলেছিলেন, তোরাই যা, আমি গেলে কি করে হবে? আমার গোপাল সেবাও হবে না, আর 7 দিনের তো ব্যাপার। মুন্নি, সরস্বতী, রহমত, রামু আছে, কোনো অসুবিধাই আমার হবে না। তাও তিয়াশা ও অনির্বাণ মার যাতে অসুবিধা না হয় প্রয়োজনীয় সব বাজার করে বাড়িতে রেখে দিয়েছিল। মাকে ভালোভাবে দেখে রাখার নির্দেশ সবাইকে দিয়ে নির্দিষ্ট দিনে আন্দামান দ্বীপপুঞ্জে যাবার জন্য রওনা হলো। তিয়াশার এই প্রথম সমুদ্র ভ্রমণ। কবিদের লেখায় কত সমুদ্র নিয়ে গল্প পড়েছে। এবার সে সমুদ্র দেখবে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ উপরে, সুনীল আকাশ নিচ ফেনিল বাড়ি দেখবে, নারকেল গাছের সারি ও বিশাল বালিয়াড়ি দেখবে। এই সব ভেবেই রোমাঞ্চিত হতে থাকলো। আরো ভালো অনির্বাণকে একান্তে কাছে পাবে, এটাও তার আনন্দের বড় কারণ। নির্দিষ্ট দিনে সকাল সকাল তারা বেরিয়ে পড়ল খিদিরপুর ডকের দিকে। এখানে থেকে এমভি নিকোবর জাহাজ আন্দামান যায়। বর্তমানে এর নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি ডক বা বন্দর। ডকে ঢোকার আগে তিয়াশা দেখছিল সাদা রঙের ছোট জাহাজ দাঁড়িয়ে আছে। তিয়াশা অবাক হলো, এত ছোট জাহাজ আন্দামান যাবে? একটা সাদা রঙের দুদিকে রেলিং দেওয়া সিঁড়ি ডকে নামানো। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ও ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। তিয়াশা ও অনির্বাণও সবার দেখা দেখি জাহাজে উঠে তাদের নির্দিষ্ট করা কেবিনে চলে গেল। নির্দিষ্ট সময় মানে দুপুর 2:30 জাহাজ ছেড়ে দিল। আস্তে আস্তে কল্লোলিনী কলকাতা দূরে মিলিয়ে গেল। জলের উপরে সূর্যের আলো পড়ে কেমন চকচক করছে, কখনো চোখে লাগছেও বেশি। দূর দিয়ে ছোট ছোট নৌকো যাত্রী নিয়ে চলেছে। নদীর কাছে কিছু দামাল ছেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে এগিয়ে আসছে, আবার পিছন ফিরে ফিরেও যাচ্ছে। 2-1 বক উড়ে চলেছে তাদের নির্দিষ্ট অভিমুখে।
জাহাজ তার নিজের ছন্দে নিজ গতিতে চলেছে। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সূর্য এবার ধীরে ধীরে লালচে রঙের হতে থাকলো। আকাশেও একটু একটু করে রঙের ছোঁয়া লাগতে শুরু করেছে সবে। পাশে দিয়ে দুটো ছাই ও ষাঁড় বোঝাই ছোট বার্জ বেরিয়ে গেল। ওদের জাহাজও গেওখালিতে পৌঁছালো। এরপরেই আচমকাই জলে থাকা কোনো ধাতব বস্তুর সাথে জাহাজের ধাক্কা লাগলো। জাহাজটিও জোরে দুলে উঠে থেমে গেল। আচমকাই এমন হওয়াতে জাহাজের যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ালো। সবাই তীব্র কোলাহল শুরু করে দিল। কিছু কিছু যাত্রী ঔৎসুক্য নিয়ে জাহাজ থেকে বিপজ্জনকভাবে রেলিং ধরে ঝুঁকি নিয়ে নদীর জলে কি এমন ধাতব বস্তু ছিল যার আঘাতে জাহাজ দাঁড়িয়ে পড়ে তার রহস্য উন্মোচন করতে ব্যস্ত হয়ে পড়ল। ওদের সামলাতে জাহাজের ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার সহ নাবিকদের একাংশ ব্যতিব্যস্ত হয়ে পড়ল। অনির্বাণও ওই দলেই ছিল। খানিকক্ষণ পর খবর পেল, মানে জাহাজের ক্যাপ্টেন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করলেন নদীর জলে পরিত্যক্ত জেটির সাথে আচমকাই সংঘর্ষের ফলে জাহাজটির প্রোপেলার বেঁকে গেছে। আপাতত এই জন্যই জাহাজ চলছে না। হলদিয়া বন্দরে খবর পাঠানো হয়েছে, ওখান থেকে পাইলট সহ বোট মেকানিক নিয়ে আসছে। মেকানিক প্রপেলার ঠিক করে দিলেই এই পাইলট বোটই হলদিয়া বন্দর হয়ে সমুদ্রে পৌঁছে যাবে। গেওখালিতে নদীতে জাহাজ ওইভাবে আটকে পড়ায় সবার সাথে তিয়াসাও মুষড়ে পড়ে যায়। একটা উৎকণ্ঠাও কাজ করতে থাকে তার মনে। যাত্রার শুরুতেই এমন বাধা। অনির্বাণ কিন্তু বেশ মজায় আছে। নাবিকরা নোঙর নামিয়ে জলে ফেলে দিল। ঝপাং করে একটা শব্দ করে চারপাশে কিছুটা জল ছিটিয়ে নোঙরটি নদীর ঘোলা জলে অদৃশ্য হয়ে গেল। এদিকে মাঝ নদীতে জাহাজ আটকে পড়ায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করলো। তারা নিত্য জাহাজ দেখতে অভ্যস্ত। এই নদী দিয়েই প্রায়ই ছোট, মাঝারি ও বড় জাহাজ চলাচল করে। পার্শ্ববর্তী দেশের জাতীয় পতাকা লাগানো জাহাজও যেতে দেখে তারা, কিন্তু একটা জাহাজ আটকে পড়েছে নদীতে তার অনেকেই দেখেনি। ধীরে ধীরে নদীর দুপাশে লোকের ভিড় বাড়ছে। সবাই জাহাজ দেখছে। লজ্জাশীলা বউ তার সন্তান কোলে, সেও এসেছে, জাহাজ দেখছে বিস্ময়ে অভিভূত হয়ে। মাঝে মাঝে জাহাজের রেডিও রুম থেকে বার্তা বিনিময়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ওদিকে আকাশ ও অস্তরাগের আলোয় ধীরে ধীরে রঙিন আলোয় আলোকিত হয়ে উঠছে। তারপরই প্রতিফলন নদীর জলে পড়ায় নদীর জলও লাল হয়ে উঠছে। পাখির দলও এবার তাদের ঘরে ফিরছে। সন্ধ্যার আধার নামছে ধীরে ধীরে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা জাহাজ দেখতে থাকা গ্রামবাসীর দলও অন্ধকার নামায় বাড়িতে চলে যাচ্ছে। নদীর পাড়ে কোনো শ্মশান থাকায় এত দূর থেকে দেখা না গেলেও মনে হলো গ্রামবাসীরা কোনো শবদেহ সৎকার করার জন্য নিয়ে এসেছে। তাদের উচ্চরবে বলা হরিবোল শব্দ এই সন্ধ্যায় কেমন একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি করলো। অনির্বাণ তিয়াসাকে বলেছিল রাতের খাবার খেয়ে একেবারে শুয়ে পড়তে। তিয়াসার বায়না, সে একটু না শুলে পারবে না। তাই অনির্বাণও আপত্তি করেনি। তিয়াসাকে কেবিনে পৌঁছে দিয়ে আবার জাহাজের ডেকের উপরে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে চারপাশে গাঢ় অন্ধকারে থেকে গেছে। নদীর একটা জলো হাওয়া গায়ে লাগছে। জাহাজের আলো চারপাশে কিছুটা আলোর সৃষ্টি করেছে। হঠাৎ দেখলো দূরে দুটো তীব্র সার্চ লাইট আলো লাগানো লঞ্চ তীব্র গতিতে জাহাজ লক্ষ্য করে ছুটে আসছে। অনির্বাণ সহ জাহাজে ডেকে দাঁড়ানো কিছু যাত্রী চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কারা আসছে এই নির্জন জায়গায়? ডাকাত নয় তো? ভাবতে ভাবতে কিছু সময় পরেই লঞ্চ দুটি জাহাজের কাছে চলে এলো। জাহাজের সার্চ লাইট ঘুরিয়ে ওদের উপর পড়তে দেখা গেল প্রথম লঞ্চটি উপকূল রক্ষী বাহিনীর ও পরের বহু চর্চিত পাইলট লঞ্চ মেকানিক নিয়ে এসে পৌঁছালো। এবার অনির্বাণ নিশ্চিত হলো। তখন হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 7:30 বাজে। হঠাৎ এক তীব্র ঝাঁকুনিতে অনির্বাণের ঘুম ভেঙে গেল। ওদের কেবিনে একটা নীলচে লাইট বাল্ব জ্বলছিল। আচমকা ঘুম ভেঙেছে। প্রথমে বুঝতেই পারেনি কোথায় আছে তারা। তারপর চোখ ঠাউর করে বুঝলো জাহাজে আছে তারা। পাশে নিদ্রিত তিয়াসার দিকে চোখ পড়ল তার। কেমন বাচ্চাদের মতো ঘুমোচ্ছে তার বউ। একটা পাশ বালিশের উপর পা, চোখ দুটো আধবোজা, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট দুটো ঈষৎ ফাঁক হয়ে আছে। মুখের ভিতর থেকে কিছুটা লালা বেরিয়ে তার বালিশের এক কোণা ভিজিয়ে দিয়েছে। তবু মেয়ের হুঁশ নেই। আরো মজা তার নাসিকা গর্জন। বিভিন্ন সুরে তার নাক ডাকছে। ঘুমের মধ্যেই মাঝে মাঝে কুঁকড়ে যাচ্ছে, হয়তো ঠান্ডা লাগছে।
বিছানায় থাকা একটা চাদর দিয়ে পরম মমতায় তিয়াশার শরীরটা চাদর দিয়ে ঢেকে এবার বিছানা থেকে নামতেই আবার সেই তীব্র ঝাঁকুনি অনুভব করলো। খানিকটা সময় পর আবার শুরু হলো দুলুনি। মনে হয় পড়েই যেত মেঝেতে। কোনো রকম বিছানা ধরে নিজেকে সামলে নিল। তারপর কি হলো দেখার জন্য মাথার কাছে থাকা কেবিনের জানলার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই বিস্ময়ে অভিভূত হয়ে গেল। এ কি, আমরা কোথায় এলাম? চারদিকে জল আর জল, তার মানে রাতেই জাহাজ ঠিক হয়ে গেছে। ওরা এখন সমুদ্রের মাঝখানে। এতক্ষণ যে দুলুনি, তাহলে সমুদ্রের ঢেউয়ের। তিয়াশা ও অনির্বাণের জাহাজ নির্বিঘ্নেই আন্দামানের পথে এগিয়ে চলছে। তিয়াশা জাহাজের দুলুনিতে একটু অসুস্থ হয়েছিল। অনির্বাণ সময় মতো ওষুধ দেওয়ায় ও আবার আগের মতো চনমনে হয়ে ওঠে। দ্বিতীয় দিন জাহাজের ডেক থেকে সূর্যাস্ত দেখে ওরা দুজনেই মুগ্ধ হয়ে ওঠে। অস্তমিত সূর্যের লালচে রং মেঘের গায়ে পড়ে এক নান্দনিক সৌন্দর্যের ভাগীদার হয়েছিল দুজনেই। আকাশে নানা রঙের ছোঁয়া, সাগরের জলেও তার বুঝি প্রতিফলন ছিল সেই বিকালে। হঠাৎই আকাশের রং জলের উপর প্রতিফলিত রূপ দেখে গেয়ে উঠল। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তোমার নাই। তিয়াশার গলায় গানটি অনবদ্য লাগছিল শুনতে। প্রকৃতিও শুনছিলেন মনে হয়। অনির্বাণ বাড়িতে তিয়াশার গলায় রবীন্দ্রসঙ্গীত অনেকবার শুনেছে, কিন্তু সাগরের বুকে এই গানটি তিয়াশার গলায় অনবদ্য লাগলো শুনতে। তিয়াশা গান শেষ করে অনির্বাণকে বলল, তুমি গাও একটা, আমি শুনি। অনির্বাণও কম যায় না। কলেজে ও অফিসের অনুষ্ঠানে এক দুবার গান গেয়েছেও, সবার কাছে গ্রহণযোগ্যই হয়েছে। তাই সেও গেয়ে উঠল, যাবই আমি যাবই, বাণিজ্যেতে যাবই আমি, লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীকে পাবই, সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাড়ি। অনির্বাণের গলায় গানটি খুব ভালো লাগছিল শুনতে। ইতিমধ্যে জাহাজের ডেকের উপর অনেকে দুজনের গান শুনে এগিয়ে এসে করতালির মাধ্যমে অভিনন্দন জানালো। শুধু তাই নয়, পরদিন আন্দামানে জাহাজে পৌঁছে গেলে আবার আরেকটা গান শোনাতে হবে বলে গেল ওদেরকে। আন্দামান দ্বীপপুঞ্জ পরের দিন সকালে দেখা দিতেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করলো। জাহাজ ঘাটায় জাহাজ ভিড়বার পর সবাই নেমে গেল ও তিয়াশা অনির্বাণের গান শুনবে বলে ওদেরকে ঘিরে দাঁড়ালো। অনির্বাণ ও তিয়াশা এবার দ্বৈত গলায় গেয়ে উঠল, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, কুলে এলেম ভেসে। সবাই মুগ্ধ হয়ে শুনলো ওদের দ্বৈত কণ্ঠের সুললিত গান। তারপর সবাই নিজের নিজের জায়গায় চলে গেল। ওরাও ওদের আগে থেকে বুক করে রাখা নির্দিষ্ট হোটেলে গিয়ে উঠল। অনির্বাণ ও তিয়াশা দুজনে আন্দামানের নৈসর্গিক সৌন্দর্যের স্নিগ্ধতায় মুগ্ধ হলো। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ, মাথার উপরে সুনীল আকাশ, কাচের মতো স্বচ্ছ টলটলে জল দেখার মতো। বিভিন্ন জায়গায় জলের রঙও বিভিন্ন রকম, টকটকে নীল রং, কখনো সবুজ কখনো কালো। তার মিলিয়ে বিভিন্ন অজানা পাখি তাদের মনের কোঠায় স্থান পেল। সামুদ্রিক পাখিও তারা দেখেছে। সেলুলার জেল দেখে রোমাঞ্চিত হয়েছে। এই সেই বিখ্যাত বা কুখ্যাত কারাগার যা তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সেনানীদের আতঙ্কিত করে রেখেছিল। বাংলা তথা ভারতের অনেক বিপ্লবীকে এখানে বন্দী করে রাখা হতো। প্রত্যেক বন্দির জন্য এই থাকার জন্য ছোট ছোট কুঠুরি নির্দিষ্ট করা হতো। তাই সেলুলার জেলের নাম ছিল। চারিদিকে সমুদ্র বেষ্টিত থাকায় বন্দীরা পালাতে পারত না। অনেকে ইংরেজ পুলিশের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে পালাতে গিয়ে সমুদ্রে মৃত্যুবরণ করত। মহিলাদের উপরও নরকীয় অত্যাচার চালাতো ব্রিটিশ পুলিশ। সেসব দৃশ্য শব্দ আলো সহযোগে দেখে তারা শিহরিত হলো। এভাবে মোটামুটি সব দ্রষ্টব্য দর্শনীয় স্থান দেখে তারা এবার ফিরে এলো পোর্ট ব্লেয়ার। 7 দিন পর তারা এবার বাড়ির পথে রওনা হলো। এবার আর জাহাজে সমুদ্র পথে নয়, অবশ্য এটাও জাহাজ, তবে উড়োজাহাজে। তিয়াশা জানতোই না, মানে অনির্বাণী চমকে দেবার জন্য বলেনি। নির্দিষ্ট দিনে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার বিমানবন্দরে পৌঁছে তিয়াশা আনন্দে বিহ্বল হয়ে যায়। কারণ এতদিন সে নিচে থেকে আকাশ দিয়ে প্লেন উড়ে যেতেই দেখেছে, কিন্তু সেও একদিন প্লেনে চড়বে একটা আশা মনে সযত্নে লালন করছিল। ভাবতেই পারেনি সেই আশাও পূরণ হবে। তাই মনে মনে রোমাঞ্চিত হচ্ছিল। নির্দিষ্ট সময় তারা সিকিউরিটি চেকিং করে বোর্ডিং পাস নিয়ে কিছুটা সময় অপেক্ষা করে তাদের নির্দিষ্ট প্লেন এলে অন্যান্য যাত্রীদের মতো বাসে করে তাদের প্লেনের কাছে গেল ও সিঁড়ি দিয়ে উপরে উঠে তাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসলো।
অনির্বাণ তিয়াশাকে জানলার ধারে সিটে বসতে দিল, যাতে তিয়াশা জানলা দিয়ে উপর থেকে নিচে দেখতে পারে। ধীরে ধীরে তাদের প্লেনের সব যাত্রীরা উঠে পড়ল। এবার এয়ার হোস্টেসরা এগিয়ে এলো। তারা যাত্রীদের প্লেন আকাশে ওড়ার সময় ও মাটিতে নামার সময় কিভাবে সিট বেল্ট বাঁধবে ও খুলবে তা দেখিয়ে দিতে থাকলো। আকাশে কোনো সময় অক্সিজেনের অভাব হলে কি করতে হবে তাও দেখালো। এরপরে এয়ার হোস্টেসরা প্লেনের দরজা বন্ধ করে দিল। পরক্ষণে এক মহিলা পাইলট তাদের মাইক্রোফোনের মাধ্যমে জানালেন এখনই তারা উড়ে যাবে। ক্যাপ্টেন নীতা ভাটিয়া পাইলট ছিল তাদের উড়ানে। খানিকক্ষণ বাদে তাদের প্লেন চলা শুরু করলো। কংক্রিটের চওড়া রানওয়ে দিয়ে গুড়গুড় করে কিছুটা চলার পরই প্লেন দাঁড়িয়ে পড়ল। কিছুটা সময় ওভাবে দাঁড়ানোর পর আবার চলা শুরু করলো। তবে এবার আর আস্তে নয়, তীব্র গতিতে ছুটে চলল সামনের দিকে। হঠাৎই এক তীব্র ঝাঁকুনি অনুভব করলো। বিস্ময় কিছু বলতে গেল অনির্বাণকে। অনির্বাণ মুচকি হেসে আঙুল দিয়ে ইশারা করে জানলা দিয়ে বাইরে তাকাতে বলল। ও মা! বাইরে তাকিয়ে চমকে গেল তিয়াশা। প্লেন আকাশে উঠে পড়েছে যে। ধীরে ধীরে নিচে থাকা বাড়ি, গাড়ি, গাছপালা ছোট খেলনার মতো মনে হতে লাগলো। সমুদ্রকে পুরো নীল রং মনে হচ্ছিল। একটানা গুড়গুড় গর্জন হচ্ছিল। অনির্বাণকে প্রশ্ন করে জানলো ওটা প্লেনের ইঞ্জিনের শব্দ। জানলা দিয়ে অনেক নিচে সবুজ মাঠ, সাদা সুতোর মতো রাস্তা, ছোট ছোট গাছ দেখছিল সে। যখন তাদের প্লেন মেঘের মধ্যে ঢুকে পড়ছিল, তিয়াশা চাইছিল মেঘগুলোকে ধরতে, কিন্তু ধরবে কি করে? প্লেনের জানলা তো এয়ারটাইটও খোলা যায় না। নীল আকাশে সাদা মেঘের ভেলার মতো মেঘের বিচরণ, তারই মাঝে তাদের প্লেনের ঢোকা ও বেরিয়ে পড়া সত্যি আনন্দের। তিয়াশার মনে পড়লো কলেজের ছাত্রীদের সাথে একবার দার্জিলিং এ বেড়াতে এসে ঘুমে ভাসমান মেঘকে সামনে থেকে দেখার দৃশ্য। তিয়াশা ও অনির্বাণের আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ফিরে আসার পর সব আগের মতোই চলছিল। মাঝে মাঝে অনির্বাণের অফিসের ব্যস্ততা, কাজের তাড়া, তিয়াশার স্কুল ও বনানী দেবী ঠাকুর পুজো সব নিয়ম মেনেই চলছিল। গোলমাল বাঁধল বনানী দেবীর মামাতো দিদিকে নিয়ে। তিনি অল্প বয়সী বিধবা, আর বলাই বাহুল্য মধ্যযুগীয় ধ্যান ধারণার মানুষ। তিনি কিছুদিনের জন্য বনানী দেবীর বাড়িতে এসেছিলেন। তিনি তাদের সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে চলে গেলেন। তার পরিচয় একটু দিই। তার বয়স বছর 65। বনানী দেবীর থেকে 10 বছরের বড়। মাথার চুল ছোট ছোট করে ছাটা, বেটে শ্যামবর্ণ গায়ের রং, গলায় একটা তুলসীর মালা, হাতে একটা জপমালার ঝোলা। সবসময় মালা জপেই চলেছেন। সবাইকে দেখানোর চেষ্টা তিনি কতখানি কৃষ্ণ ভক্ত। মুখের দাঁত হলদেটে রঙের হয়েছে, তাও কোনো ভ্রুক্ষেপ নেই। সারাদিন তার পানে দোক্তা পাতা মিশিয়ে খাওয়া চাই। দোক্তা পাতা খাওয়া ঠিক না, সেটাকে বলবে তাকে। সাত সকালে তিনি ঘুম থেকে উঠে পড়েন। তিনি প্রচন্ড বাতিক বাই হওয়াতে চট করে তার ঘরে কেউ ঢুকতো না। তিয়াশা একদিন ভুল করে ঢুকে পড়ায় যার পরনেই অপমানিত বোধ করেছিল। সে রাত পোশাক পরে কি জন্য, বাসি কাপড় পরে চা করে কিনা, এক হাত ঘোমটা দিয়ে শাড়ি পরে কিনা, স্বামীর পদ সেবা মানে পা টিপে দেয় কিনা, ও স্বামীর আগে খাবার খায় কিনা, স্ত্রীদের স্বামীর খাওয়া এটো বাসনেই খেতে হয়, এইসব অবান্তর কথা বলেছিল। স্বামী ও শাশুড়ির সামনে বা কোনো বয়স্ক মহিলার সামনে শাড়ি পরা ও ঘোমটা দেওয়া বাধ্যতামূলক, এই কথাও শুনিয়েছিল। তিয়াশাও প্রথম দিকে টুকটাক করে কথার উত্তর দিচ্ছিল, কিন্তু তারপরে বিব্রত হতে থাকলো। কারণ সেই মাসি শাশুড়ি এমন সব প্রশ্ন করছিলেন, তা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। সে তো শিক্ষিতা মেয়ে, তার উপর অল্প বয়সী, তার লজ্জা পাওয়াই স্বাভাবিক। মাসি শাশুড়ির বিশাল কৌতূহল, বিয়ের এতদিন পর ও কি জন্য তিয়াশা মা হলো না। সেদিন তিয়াশা মাসি শাশুড়ির সব কথাগুলো তার শাশুড়ি বনানী দেবী ও অনির্বাণকে বলেছিল, কিন্তু তারা কোনো উচ্চবাচ্য করেননি। তারা খোলা মনে মেনে নিতেই বলেছিল কথাগুলো তিয়াশাকে। এদিকে তিয়াশাও একটা ব্যাপার খেয়াল করেছিল, অনির্বাণ তার ব্যাপারে খুব দায়িত্বশীল, তার কোনো কিছুর অভাব রাখে না। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচা করতেও সে না করে না। কিন্তু সব মেয়েদের মতোই তিয়াশাও মা হতে চাইল, কিন্তু সবিস্ময় দেখলেও অনির্বাণ সব কথা শুনলেও এই একটি বিষয় তার হেলদোল নেই, ও কেমন এড়িয়ে যায়। রাতে যখনই তিয়াশা অনির্বাণের উষ্ণ সান্নিধ্য চায়, তখনই অনির্বাণ কেমন হয়ে যায়। হয় পরদিন অফিসে প্রচুর কাজের চাপ, সকালে উঠতে হবে, না হলে শরীর ভালো না, এই বাহানায় তিয়াশার আশা নিরাশ করে ঘুমিয়ে পড়ে। ইদানিং তাকে প্রায় অফিসের কাছে বাইরে ট্যুর করতে হয়। কাজের চাপ আছে, তাই তিয়াশাও বোঝে। তিয়াশা স্কুলে তারা ঘনিষ্ঠ বান্ধবীকে এই ব্যাপারে সব খুলে বলে। ও কি করণীয় জানতে চায়। তখন সে বান্ধবী এক প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এর কথা বলে তিয়াশাকে, ওনার সাথে যোগাযোগও করতে বলে। তিয়াশা ওনার নাম জানতে চাইলে বান্ধবী বলে ওনার নাম সৌমি রহমান, মিমি মুম্বাইয়ে
ব্রিজ ক্যান্ডি হাসপাতালের সাথে যুক্ত। এখানে 3 দিনের জন্য আসবেন জিনিয়ার নার্সিং কলেজের ও মেটারনিটি হোমের অধ্যক্ষের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে তিয়াশা ও অনির্বাণ দুজনই এই হিল টপ নার্সিং কলেজের সুনাম নিয়ে জানতো। তিয়াশা অনির্বাণকে রাতে তাদের ঘরে সব কথা খুলে বলল ও পরদিন তাকেও তিয়াশার সাথে হিল টপ নার্সিং হোমে সেই প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে পরীক্ষা করার কথা বলল। অনির্বাণ এক মনে এতক্ষণ তিয়াশার কথা শুনছিল, কিন্তু তিয়াশা শেষের কথা না শোনার ভান করে আবার জিজ্ঞাসা করলো। সব শুনে বলল, ও এই কথা, তুমি একাই যাও? মেয়েদের চিকিৎসা তো মহিলারাই করে, আর ছেলেরা তো লজ্জা পাবে কিনা যতই তিনি চিকিৎসক হন, আফটার অল তিনি তো মহিলাই। তিয়াশা বারবার বলল, দেখো কি কারণে বিয়ের এত বছর পরেও আমাদের সন্তান হয়নি সেটা তো উনি পরীক্ষা করে বুঝতে পারবেন, সেই মতো চিকিৎসা চলবে আমাদের, তাই না? আর তোমার মা সমানে খোঁটা দিচ্ছেন আমারই জন্য কোনো সন্তান এই বাড়িতে আসছে না। অনির্বাণ বলল, আমি কোনোভাবেই ওনার কাছে যাব না। তারপরে তিয়াশাকে অবাক করে ঘুমিয়ে পড়তে বলল। অনির্বাণ বিছানার পাশে ফিরে শুয়ে পড়ল ও খানিকক্ষণ পরেই তার নাসিকা গর্জনে বুঝলো সে ঘুমিয়ে পড়ল। তিয়াশার চোখে ঘুম নেই, সে চিন্তিত হয়ে পড়ল। অনির্বাণ এত গুরুত্বপূর্ণ কথা না শুনে কি করে ঘুমিয়ে পড়তে পারে? সে কি বাচ্চা চাইছে না? না, সেরকম তো মনে হয় না। পাড়ার বাচ্চারা তাকে খুব ভালোবাসে। বাচ্চারা সহজেই অনির্বাণকে তাদের মনের কথা খুলে বলে। অনির্বাণ সহজেই বাচ্চাদের সাথে মিশে যেতে পারে, তাহলে কি হতে পারে? মাসি শাশুড়ি এসে শাশুড়ির মনটা বিষিয়ে দিয়ে চলে গেছেন। না, শাশুড়ি আর আগের মতো স্নেহ করেন না তিয়াশাকে। পান থেকে চুন খসলেই মুখ হাড়ি করে থাকেন। তারপর বন্ধুরা প্রায় শাশুড়িকে শ্লেষের সুরে বলে, এমন অপয়া বউ আনলে। তিয়াশার খুব খারাপ লেগেছিল। এক পারিবারিক অনুষ্ঠানে তাকে থাকতে দেওয়া হয়নি তার মাসিক চলছে এই অজুহাতে। পরে মুন্নির কাছে শুনেছিল তার কোনো সন্তান নেই, এটাই আসল কারণ ছিল। অনির্বাণকে বলেছিল সেই কথা। অনির্বাণ মেয়েদের কথা সে শুনবে না বলে কেমন করে চলে গেল। সেদিন এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। পরদিন সকালে ঘুম যখন ভাঙলো অনির্বাণের ডাকে, ধর্মর করে উঠে দেখে অনির্বাণ অফিসে যাবার জন্য একদম রেডি। অফিসের পোশাক পরিহিত ক্লিন শেভড অনির্বাণকে খুব সুন্দর লাগছিল। তিয়াশাকে উঠতে দেখে অনির্বাণ বলল, ব্যস্ততার কারণ নেই, খাটের পাশে একটা ছোট টেবিলে তোমার জন্য ফ্ল্যাক্সে চা আছে, খেয়ে নিও। ও ব্রেকফাস্ট টেবিলে তোমার জন্য মা খাবার বেড়ে ঢেকে রেখেছে, খেয়ে নিও, আমি অফিস বের হলাম বলেই তিয়াশার কাছে এলো ও তিয়াশার কপালে একটা স্নেহ চুম্বন করলো। তিয়াশার প্রতিদিন সকালে অনির্বাণের এই স্নেহমাখা কপালে চুম্বন খুব উপভোগ করে। তাও সে জিজ্ঞেস করলো, সত্যি তুমি আমার সাথে যাবে না? অনির্বাণ হাসতে হাসতে বলল, কাল রাতেই তো তোমাকে বললাম না, আমার লজ্জা করে। বলেই খুব দেরি হয়ে গেছে এমন ভাব করে আমি আসছি বলে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তিয়াশা খানিকটা সময় চুপ করে বিছানায় বসে থেকে তারপর নেমে চা খেয়ে টয়লেটে ঢুকলো। টয়লেট থেকে নিচ থেকে বনানী দেবীর আওয়াজ শুনছিল। আর কতক্ষণ লাগবে? আসলে এ বাড়িতে 2টো বাথরুম, নিচে উপরে। বনানী দেবী উপরেই স্নান করেন। তিয়াশার বাথরুমটি ওয়েস্টার্ন স্টাইল হওয়ায় তিনি স্নান ও পুজো করবেন, দেরি হয়ে যাচ্ছে তার, তাই এত ডাকাডাকি। তিয়াশা স্নান করে তার আগের দিনের পরা রাত পোশাক কেচে বারান্দায় মেলে ও নিজে রেডি হয়ে নিচে এলো। বনানী দেবী বিরস মুখে বললেন, আজ তো স্কুল নেই, কিন্তু কোথায় যাচ্ছ এখন? টেবিলে থাকা খাবার খেতে খেতে বলল, কাজ আছে তাই বেরোতে হচ্ছে, ফিরতে দেরি হতে পারে, তুমি খেয়ে নিও বলে হাত ধুয়ে ঠাকুরের উদ্দেশ্যে কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে আমি আসছি বলে ব্যাগ ও বাহারি ছাতা নিয়ে বেরিয়ে গেল। সেই দিকে তাকিয়ে একটি বিদ্রুপের হাসি হেসে বনানী দেবী বললেন, যত আদিক্ষেতা। উনি চললেন। রাস্তায় বেরিয়ে কিছুটা হেঁটে ওদের বাড়ির কাছেই থাকা অটোরিকশা স্ট্যান্ডে এলো তিয়াশা। এখান থেকে হিলটপ নার্সিং কলেজের সামনে দিয়ে অটোগুলো যায়। সামনে দাঁড়ানো একটি অটোরিকশায় গিয়ে বসলো। নানা রকম চিন্তা আসছে, অনির্বাণ আজ অনায়াসেই আসতে পারত, সে এলো না। খানিকক্ষণ বাদে এই অটোরিকশা ছেড়ে দিল। 10 মিনিট বাদে হিলটপ নার্সিং হোম ও নার্সিং কলেজের সামনে এসে দাঁড়ালো। তিয়াশাও অটোরিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে রাস্তা পেরিয়ে নার্সিং হোমের বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছুটা উদ্বেগও কাজ করছে মনের ভিতরে। সাথে কেউ থাকলে এত চিন্তা হয়তো হতো না। তার সে কলিগ থাকলেও হতো, সে রাজিও ছিল। কিন্তু আজ সকালে ফোন করে জানালো তার ব্যাংকে একটা ফর্ম জমা দেওয়ার আছে, আজ জমা দেবার শেষ দিন, তাই সে আসতে পারছে না। ফলে তিয়াশা একাই এলো। রিসেপশনিস্ট মেয়েটিকে ডক্টর সৌমি রহমান মিমির সাথে আজ অ্যাপয়েন্টমেন্ট আছে বলতেই রিসেপশনিস্ট মেয়েটি মিষ্টি হেসে একটু দাঁড়াতে বলল। তারপর ইন্টারকমে ভেতরে ডক্টর সৌমি রহমান মিমির চেম্বারে ফোন করে তিয়াশার নাম বলতেই ওখান থেকে ভেতরে পাঠিয়ে দিতে বলল।
রিসেপশনিস্ট মেয়েটের নির্দেশ মতো তিয়াশা ডক্টর সমীর রহমানের চেম্বারে এলো। ভিতরে তখন খুব ভিড়। তিয়াশা দেখলো বিভিন্ন বয়সী মেয়েরা চেম্বারে আছে। তিয়াশার মনে সাহস এলো, এত মেয়ে দেখাতে এসেছে ওনাকে। পাশে বসে অল্প বয়সী মেয়েটি তিয়াশাকে প্রশ্ন করলো কেন সে সমীর রহমান মিমিকে দেখাতে এসেছে জিজ্ঞেস করলো। তিয়াশা তার আসার কারণ বলল মেয়েটিকে। তারপর তিয়াশা প্রশ্ন করাতে মেয়েটি তিয়াশার কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলল। শুনতে তিয়াশা লজ্জায় লাল হয়ে গেল কথাটা শুনে। তারপর টুকরো টুকরো কথা চলতে থাকলো ওদের মধ্যে। বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। এবার তিয়াশা নাম ধরে ডক্টরের সহকারী ডাকতেই তিয়াশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও ধীর পায়ে সহকারী নির্দেশ মতো ডক্টর সমীর রহমান মিমির এর ঘরের সামনে গিয়ে দরজার সামনে ঝোলানো ভারী সবুজ পর্দা সরিয়ে বলল, আমি আসবো ম্যাম। উল্টো দিকে বসে থাকা ডক্টর ভেতরে ঢোকার অনুমতি দিতেই তিয়াশা আড়ষ্টভাবে সামনে থাকা হালকা রঙের চেয়ারে বসে পড়ল। সামনে তাকিয়ে দেখলো ডক্টর সৌমিকে। বয়স 50 কি 55 হবে। পাতলা ঠোঁট, গোল মুখ, মুখে সবসময় হাসি রেখা লেগেই আছে। দীর্ঘাঙ্গী গরম সৌম্যকান্তি রূপ তার, মৃদু গলার স্বর তার। তিয়াশা ওনাকে দেখছিল আর মনে মনে ভাবছিল সাক্ষাৎ মমতার প্রতিমূর্তি ইনি। এমন ডক্টর পেলে তো রুগী আগেই ভালো হয়ে যাবে। এবার বুঝতে পেল কেন এনার এত নাম ডাক। ডক্টর সৌমি তিয়াশাকে তার শারীরিক অসুস্থতা সম্বন্ধে অনেক প্রশ্ন করলো। তার পিরিয়ড ঠিক মতো হয় কিনা বা অন্য কিছু জটিল রোগ আছে কিনা সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন। তারপর তার সহকারীকে নির্দেশ দিলেন তিয়াশাকে চেম্বার থাকা পরীক্ষার জায়গায় নিয়ে যেতে। তিয়াশাকে ভালোভাবে পরীক্ষা করে চেম্বারে এসে সামনে থাকা তার প্যাডে কিছু ওষুধ লিখে দিলেন ও নিয়ম করে খেতে বললেন। তিয়াশা একটু ভয়ে ভয়ে বলল, পরীক্ষা করে কেমন দেখলেন ডক্টর বাবু? আমি মা হতে পারবো তো? ডক্টর সৌমি এবার হাসতে হাসতেই বললেন, তুমি ভালোভাবেই মা হতে পারবে। তোমার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, তবে তোমার স্বামীর একবার পরীক্ষার দরকার আছে। তুমি তোমার স্বামীর পরীক্ষা করাবে। এবার তিয়াশা চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো ও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। তিয়াশার মনে হলো একটা জগদ্দল পাথর বুক থেকে নেমে গেল। এতদিন কিনা সে নিজেই নিজেকে অপরাধী মনে করছিল। অবশ্য না করার কোনো কারণ নেই। লাগাতার সে তির্যক বিদ্রুপাত্মক মন্তব্যের শিকার হয়ে কেমন এক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। আজ তা থেকে মুক্তি পেল। সে আজ সজোরে চিৎকার করে বলতে পারে, এতদিন শোনা কথাগুলো ঠিক নয়, সে মা হতে পারে। সে ঘড়ির দিকে তাকালো। এবার দেখে প্রায় 2টো বাজে, বাড়ি ফিরতে হবে। আজ তার স্বামী অনির্বাণের জন্মদিন। সকালে তাড়া থাকায় সে উইশ করতে পারেনি। এবারে তার সেলফোনে জন্মদিনের উইশ করলো অনির্বাণকে। ও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। রঞ্জনের খুব প্রিয় চিলি চিকেন ও মিক্সড ফ্রাইড রাইস করবে রাতের মেনুতে, এটাও বলে দিল। অনির্বাণ জিজ্ঞেস করলো ডক্টর কি বলল। তিয়াশা হেসে উত্তর দিল, রাতেই বলবো, এখন ফোন রাখি। বলে ফোন রেখে সামনে থাকা সুপার মার্কেটে ঢুকলো। রঞ্জনের জন্য একটা দামি সুগন্ধি কিনলো, জন্মদিনের উপহার দেবে বলে। ভেতরে থাকা নামি কেক শপ থেকে দামি কেক কিনে বাড়ির পথ ধরলো। একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে, হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে। সেদিন রাতে তিয়াশার বানানো মেনুতে জন্মদিনের আনন্দ দ্বিগুণ হয়েছিল। অনির্বাণ তো ভূয়সী প্রশংসা করলো বউয়ের রান্নার। বনানী দেবীও ছেলের কথায় তাল দিলেন, ছেলে ও বৌমা সামনেই থাকায়। ওরা খেয়ে নিজের ঘরে চলে যেতেই খাবার টেবিল পরিষ্কার ও এঁটো বাসন রান্নাঘরের সিঙ্কে রাখতে রাখতে রুমিকে বললেন অস্ফুট সুরেই, ইস, বউয়ের প্রশংসা করে চলেছে আমার ছেলে। বিয়ের এতদিন পরও বউ মা হতে পারলো না, ছেলের সেদিকে কোনো চিন্তাই নেই। কি বউ প্রেমী ছেলে আমার। আরো কি সব বললেন রুমিকে। ওদিকে তিয়াশার ঘরে অনির্বাণ আতশোয়া হয়ে বই পড়ছিল। এটা অনির্বাণের আজন্ম স্বভাব, রাতে ঘুমানোর আগে একটু গল্পের বই পড়া। তিয়াশা তার ঘরের ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়ে ও মুখে নাইট ক্রিম লাগিয়ে এবার বিছানায় বসলো। তারপর আদুরে গলায় বলল, এই যে বার্থডে বয়, ঘুমোবে না আজ? অনির্বাণ বইতে মুখ গুজে উত্তর দিল, এই ইন্টারেস্টিং পর্বটা শেষ করেই। তিয়াশা এবার চিলের মতো ছো মেরে বইটা অনির্বাণের কাছ থেকে কেড়ে নিল ও আদুরে গলায় বলল, এই যে মশাই, দুপুরে তো খুব ফোনে ডক্টর কি বললো শুনতে চাইছিলে, এখন আর শোনার নাম নেই কি জন্য? শোনার ইচ্ছে নেই তো? অনির্বাণ একটু রেগেই গেছিল, কারণ রোমান সেনারা বিশাল কাঠের ঘোড়ার পেটের ভিতরে লুকিয়ে আছে ট্রয় নগরীর প্রধান গেটের বাইরে। সে ট্রয় নগরী যেখানে অসামান্য সুন্দরী হেলেন থাকে। এই হেলেনের জন্যই ট্রয় নগরী শেষ হয়ে যায়। রাজা হেক্টরের কাছে খবর দেওয়া হয়েছে, তিনি ঘোড়াটিকে নগরীর মধ্যে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। ট্রোজান সেনাবাহিনী তাদের নগরীর বিশাল গেট খুলে দিল। তারপরে বইয়ের উপর তিয়াশার আক্রমণ
বই তিয়াশার দখলে। অনির্বাণ তিয়াশাকে বলল, কি বললেন ডক্টর? তিয়াশা অনির্বাণের কাছে এগিয়ে এলো, তারপরেই সজোরে জড়িয়ে ধরে অনির্বাণকে বলল দুপুরে ডক্টর সৌমি রহমান মিমির কথাগুলো। তিয়াশার জড়িয়ে ধরা আদুরে গলায় কথাও তিয়াশার উত্তপ্ত নিঃশ্বাস চোখে মুখে পড়ায় ও একটা সুন্দর সুগন্ধি তিয়াশার শরীর থেকে ছড়িয়ে পড়েছিল, যেটা অনির্বাণের খুব ভালোই লাগছিল। কিন্তু তাল কাটলো ওই স্বামীরও পরীক্ষা করাও কথাটা শুনে। তিয়াশাকে থামিয়ে বলে উঠল, ডক্টর অমন কথা বলার মানে কি? কেন উনি বলবেন এই কথা? উনি কি কিছু সন্দেহ করছেন আমাকে নিয়ে? তিয়াশা চমকিত হলো অনির্বাণের এই আকস্মিক আচরণে। সে অনেক বোঝানোর চেষ্টা করেছিল এটাই স্বাভাবিক নিয়ম, উনি ওই নিয়মটাই বলেছেন। অনির্বাণ আরো উত্তেজিত হয়ে পড়ল ও বলল, আমি কিছুতেই আমার পরীক্ষার কোনো ডক্টরকে করাবো না। তিয়াশা শান্ত গলায় বলল, তোমার কি বাবা হতে ইচ্ছে করে না? মা যেভাবে আমাকে উল্টোপাল্টা বলে চলেছেন তা আমি কতদিন সহ্য করব বলো তো? আমারও তো আর 5টা মেয়ের মতো মা ডাক শুনতে ইচ্ছা করে। অনির্বাণ বলল, শান্ত থাকো, আমার অফিসের কাজের চাপ যা, তাতে আমি সন্তান নেবার কথা ভাবতে পারছি না আপাতত। কাজের প্রেশার কমুক, তারপর ভাবছি কি করা যায়। তিয়াশা একটু উত্তেজিত ও খানিকটা রাগত সুরে বলল, সেটা কতদিন? অনির্বাণ বলল, সেটা কি করে বলি? বলে লাইট অফ করে দিয়ে তিয়াশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হতবাক করে শুয়ে পড়ো বলে পাশ ফিরে শুয়ে পড়ল। তিয়াশার চোখে জল চলে এলো। ভেবেছিল অনির্বাণ তিয়াশার মা হতে বাধা নেই, এই খবরে খুব খুশি হবে, কিন্তু কোথায় কি? অনির্বাণের এরকম আচরণ। তিয়াশার মানসিক চাপ আরও বাড়ালো। এই ঘটনার কয়েকদিন পর আচমকাই বনানী দেবীর সাথে তিয়াশার কথা পাল্টা প্রতি উত্তর থেকে তুমুল বাদানুবাদ শুরু হলো। বাদানুবাদ থেকে উত্তেজিত হয়ে তিয়াশাকে বনানী দেবী চরম অপমান করলেন, বন্ধ্যা ও আরও অশালীন ভাষা প্রয়োগ করলেন। শান্ত তিয়াশা এইসব কথা এতক্ষণ শুনতে শুনতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু ওই বন্ধ্যা শব্দ শুনে নিজেকে আর স্থির রাখতে পারল না। নাগিনীর মতো দপ করে জ্বলে উঠল, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, নিজের ছেলের পরীক্ষা করান আগে, তারপর ছেলের বউকে বন্ধ্যা বলবেন? আগুনে ঘৃতাহুতি হলো মনে হয়। বনানী দেবী বললেন, কোন সাহসে ছেলেকে পরীক্ষা করার জন্য বলো? আজ অনির্বাণ ফিরুক, তোমার একটা ব্যবস্থা করতে বলবো। বলে দাপাতে দাপাতে নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। রুমি এসে অনেক অনুনয় বিনয় করে দরজা খুলতে বলল। তার একটি কথা, আগে অনির্বাণ আসবে, বউয়ের বিচার করবে, তারপর তিনি দরজা খুলবেন ও ঘর থেকে বেরিয়ে আসবেন। যথারীতি সেদিন সন্ধ্যায় অনির্বাণ বাড়িতে ফিরে একটু অবাকই হলো। পরিবেশটা কেমন যেন। প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ঢুকে যা দেখে তা আজ অনুপস্থিত। অন্যদিন এই সময় টিভি চলে, মা সহ অনেকে জনপ্রিয় টিভি সিরিয়াল দেখতে থাকে। জগৎ সংসার অচল এই সময়টাতে, তাদের টিভি সিরিয়াল দেখতেই হবে, সন্ধ্যা 6টার থেকে রাত 8টা পর্যন্ত। তাই অনির্বাণ ভাবলো, কিছু হলো নাকি কারো? হতেই পারে যে হারে ভাইরাল ফিভার চোখ রাঙানি দিচ্ছে ঘরে ঘরে, রুমিও ধারে কাছে নেই জিজ্ঞেস করবে। তিয়াশার ঘরে আলো জ্বলছে, তার মানেও এসে গেছে। দুবার তিয়াশা নাম ধরে ডাকতে তিয়াশা নিজের ঘর থেকে বেরিয়ে এলো। মুখ থমথম করছে, অন্যান্য দিনের মতো তার সে উচ্ছ্বাস চোখে পড়ল না। মুখ চোখ কেমন ভার ভার। কি হয়েছে বলায় প্রথমে বলতেই চায়নি, জোর করাতে হু হু করে কেঁদে উঠে সব খুলে বলল। অনির্বাণ চুপ করে শুনল সব কথা, তারপরে বলল, মা কোথায়? তিয়াশা গলা নামিয়ে ফিসফিস করে বলল, দুপুর থেকে তিনি তার ঘরে দরজা দিয়ে বসে আছেন। আমি অনেক সাধ্য সাধনা করেছিলাম দুপুরে কিছু খাবার জন্য, তিনি রাগ করে বললেন কিছুই খাবেন না। আমি বুদ্ধি করে রুমের হাত দিয়ে কিছু ফল ও শরবত পাঠিয়েছি। তুমি বলো, মার তো বয়স হচ্ছে, এরকম ছেলে মানুষই মানায়? অনির্বাণ বলল, না ঠিক আছে। তারপরে গলা নামিয়ে ফিসফিস করে বলল, আমি মাকে দেখিয়ে দেখে তোমাকে এই ঘটনার জন্য খুব বকাবকি করব, তুমি কিছু মনে করবে না। ওনার ভালোর জন্য এরকম আমাদের করা উচিত। আসলে কি বলো তো, প্রতিটি মানুষই বয়স হলে একদম বাচ্চার মতোই হয়ে যায়। তারা বুঝতেই পারে না তাদের এই সব কথা অন্যকে কতটা আঘাত দিতে পারে। আমি ওনার ঘরে গিয়ে তোমাকে ডাকবো ও এক প্রস্থ এরকম নাটক করব, তুমি কিছু বলবেই না, ক্ষমা চেয়ে নিলেই ওনার রাগ জল হয়ে যাবে, বুঝলে? তিয়াশারও মনের কালো মেঘ অনির্বাণের এরকম বুদ্ধিদীপ্ত কথা ততক্ষণে কোথায় মিলিয়ে গেছে। এরকম স্বামী সত্যি পাওয়া মুশকিল, খামোখাই আবার অসাধ্যের সৃষ্টি হবে ভাবছিল, কিন্তু অনির্বাণ তার দিকেই আছে এই ভেবে মন শান্ত হলো তার। এরপরে অনির্বাণ তার মার ঘরের সামনে গিয়ে মা বলে দুবার ডাক দিতেই বনানী দেবী মনে হয় ছেলের ডাকের অপেক্ষায় ছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসে তিয়াশার সাথে কথা কাটাকাটি ও তিয়াশার বলা কথাগুলো ইনিয়ে বিনিয়ে বললেন। মার তিয়াশাকে বন্ধ্যা বলাতে অনির্বাণের খারাপ লেগেছিল, রাগও হয়েছিল এরকম কথা তিয়াশাকে বলায়, কিন্তু তার তো রাগ দেখালে চলবে না।
এমন ভাবে মাকে বোঝাতে হবে যাতে তিনি বুঝতে পারেন ভুল ধারণা তারই। শান্ত স্বরে মাকে বলল, তিয়াশাকে বন্ধা সহ অশালীন কথা না বললেই পারতে। ব্যাস। বনানী দেবী কাঁদো কাঁদো গলায় বললেন, তুই তো বলবি এমন কথা, এরকম বউ প্রেমী তুই, সব দোষ তো আমার। আর ও যে তোকে ডক্টর দেখাতে বললো সেটার সাহসও পায় কি করে? তুই আমাকে কাশি পাঠিয়ে দে, থাকবো না তোদের সংসারে বলেই ওরে আমার কি হলো রে বলে কেঁদে উঠলেন। অনির্বাণ অনেক করে মাকে বলে মাকে শান্ত করলো, তারপর ধীরে ধীরে বলল, ও অন্যায় কিছু বলেনি। দেখো, বিয়ের পর প্রতিটি মেয়েই চায় তার কোল জুড়ে সন্তান আসুক, মা বলে তার প্রাণ শান্ত করুক। এখানে তার তো চাওয়ার দোষ নেই। এত বছর হয়ে গেল, ওর বান্ধবীরাও অনেকেই মা হয়েছে, এটা তুমি বলে ঠিক করনি। ততক্ষণে বনানী দেবী বুঝতে পেরেছেন রাগের মাথায় কত বড় কথা বলেছেন। তিনি ভুল স্বীকার করে নিলেন। অনির্বাণ দেখলো সব পরিকল্পনা ঠিক মতোই চলছে। তার সাজানো পরিকল্পনায় মা কুপকাত হয়ে গেছে। এবার মার ঘর থেকে বেরিয়ে এসে সজোরে তিয়াশার উদ্দেশ্যে বলতে থাকলো, এক্ষুনি নেমে এসে মার কাছে ক্ষমা চাও, না হলে আমি উপরে গিয়ে টানতে টানতে নিয়ে আসবো। বনানী দেবী আজন্মকাল ছেলেকে দেখেছেন শান্ত, কখনো এরকম রেগে যেতে দেখেননি। এ ছেলে অচেনা লোক মনে হয়। ততক্ষণে তিয়াশা অনির্বাণের শেখানো মতো শুকনো মুখ করে নেমে এসেছে। তিয়াশাকে দেখে মাকে আড়াল করে একটা চোখ টিপল। তিয়াশাও বুঝে গেল তাদের পরিকল্পনা সফল। তাই হাসি চেপে রেখে নম্র গলায় বনানী দেবীকে বলল, দুপুরে ঘুম হয়েছে কি? কেননা বনানী দেবীর ঘরে ঢুকেই দেখেছিল শরবতের গ্লাসটাও কাটা ফলের থালা যা রুমির হাত দিয়ে পাঠিয়েছিল তা ফাঁকা। তার মানে উনি দুপুরে এসব খেয়ে নিয়েছেন। অনির্বাণ এবার বাজখাই আওয়াজে তিয়াশাকে বলল, কোন সাহসে মাকে এইসব কথা বলো? দিন দিন তোমার সাহস বাড়ছে তো, কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবে? আমি মাকে খুব ভক্তি করি, মার অসম্মান আমি বরদাস্ত করবই না। যেই হোক সে তুমি হলেও মানবো না, বাড়ি থেকে দূর করে দেব। এসব বলছে আর একবার বনানী দেবীর দিকে তাকাচ্ছে, পরক্ষণই আরো জোরে তিয়াশাকে ধমক দিচ্ছে, ইশারায় কাঁদতে বলছে। যা দেখে বনানী দেবী অনুতপ্ত হন ও তিয়াশাকে বুকে জড়িয়ে ধরেন। ও মা! খানিকটা পর তিয়াশাই সজোরে কেঁদে উঠল, একদম বাচ্চাদের মতো ঠোঁট দুটো ফুলিয়ে। এতক্ষণ বনানী দেবী চুপ করেছিলেন, সব দেখছিলেন, কিন্তু তিয়াশাকে অমন ভাবে কাদা দেখে আর সামলাতে পারলেন না। সোজা রাগত গলায় অনির্বাণকে এক ধমক দিলেন ও তিয়াশাকে জড়িয়ে ধরলেন তিনি, আর বললেন, ও আমার মেয়ে, আর আমাদের মা মেয়ের ব্যাপারে তুই আসবি না। আমাদের এরকম কথা কাটাকাটি হবে, আবার মিলও হবে। খামোখা মেয়েকে কষ্ট দিলি, দেখ তো মেয়ে কিভাবে কাঁদছে। বলেই বাচ্চা মেয়েকে যেভাবে তার মা কান্না ভুলিয়ে দেয় সেরকম ভাবেই তিয়াশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। তিয়াশার ও অনির্বাণের চোখে এবার সত্যি জল চলে এলো, তবে এই জল আনন্দের আনন্দাশ্রু। পরদিন থেকে যথারীতি বাড়ির পরিবেশটা আগের মতো হয়ে গেল। বনানী দেবীর স্নেহ প্রবণতা আরো বেড়ে গেল। এমনকি তিয়াশার বিশেষ দিনগুলোতে রাতে কোনো অসুবিধা না হয় সেটাও খেয়াল রাখছিলেন। অনির্বাণও অনেক চাপমুক্ত হয়ে তার অফিসের কাজ সামলাতে থাকলো। কিন্তু তিয়াশা একটা ব্যাপার মেলাতেই পারে না অনির্বাণে, সেটা হলো যখনই তিয়াশা অনির্বাণের ঘনিষ্ঠ সান্নিধ্য চায় তখনই কোনো না কোনো বাহানায় তিয়াশার ইচ্ছেকে অবদমিত করে দেয়। তিয়াশা নানাভাবে প্রশ্ন করেও অনির্বাণের কাছ থেকে কোনো সদুত্তর পায়নি। আর এটা এমনই স্পর্শকাতর বিষয়, শাশুড়িকেও বলা যাচ্ছে না। তিয়াশা ভেবেও কুল কিনারা পাচ্ছে না কি করবে। অনির্বাণের প্রবল অনীহা, তিয়াশার মা ডাক শোনার আকাঙ্ক্ষা চলতে থাকলো। শেষে অনেক ভেবে এক দুঃসাহসী সিদ্ধান্ত নিল, সে কোনো বাচ্চাকে দত্তক নেবে। অনেক বাবা মাই তো বাচ্চা দত্তক নেয়। আবার ভাবলো এখনই এই বাচ্চা দত্তক নেবার কথা বাড়িতে বললে অনির্বাণ বা শাশুড়ি মানসিক আঘাত পেতে পারে। যেখানে অনির্বাণ একটু সময় চেয়েছে, দেখা যেতেই পারে অনির্বাণের বউকে দেওয়া কথা রাখে কিনা। এরকম ভাবে বলবে কি বলবে না করতে করতে আরো 3 বছর চলে গেল। অনির্বাণ বাচ্চা নেবার কথা বললে এখনো আগের মতোই বাহানা দেয়। তিয়াশা বাইরে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠল। এক রাতে তিয়াশা অনির্বাণকে তার বাচ্চা দত্তক নেবার ইচ্ছে জানালো। ভেবেছিল অনির্বাণ প্রচন্ড রিয়াক্ট করবে, কিন্তু রিয়াক্ট করলো না। প্রচন্ড আইনি ঝামেলা হয় বাচ্চা দত্তক নেবার পরে। তারপর জাতপাতের বিচার থাকে, বাচ্চা বড় হলে বাবা মাকে দেখবে না, আরো অনেক অবান্তর কথা বলে তিয়াশা যাতে বাচ্চা দত্তক না নেয় তার চেষ্টা করতেই থাকলো। শান্ত তিয়াশা এবার ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠল। তারপর এক সময় নাগিনীর মতো চাপা স্বরে বলে উঠল, তোমার কি হয়েছে? এত বাধা কি জন্য তোমার? এত বছর তো অপেক্ষা করছি, তোমার কাজের চাপের শেষ হচ্ছে না। তবে তুমি কি কিছু লুকিয়ে রেখেছো? কোনো গার্লফ্রেন্ড আছে?
নাকি তোমার কোনো অক্ষমতা আছে, তার জন্য হয়তো বা এভাবে দেরি করছো? বাচ্চাদের কোনো জাত থাকে না, জাতপাত নিয়ে তো আমরাই বড়াই করি। তিয়াশার জ্বালাময়ী বুদ্ধিদীপ্ত কথায় অনির্বাণ রেগে গেলেও কোনো মতে উত্তর দিতে পারছে না, কারণ একটাই, সে বাবা হতে পারবে না। কয়েকদিন আগেই সে জেনেছে। গোপনে পরীক্ষা করেছিল, বিখ্যাত মেডিকেয়ার ফার্টিলিটি ক্লিনিকে তার রিপোর্টে বলা হয়েছে সে বাবা হতেই পারবে না। সে মুষড়ে পড়েছিল রিপোর্ট দেখে। তার চেয়েও বেশি আঘাত পেয়েছে তিয়াশা, জানতে পারলে কি করবে এই ভেবে। মেয়েটা মানসিক আঘাত পেয়ে নিজেকে না শেষ করে দেয়, তাই রিপোর্টটি নিয়ে এসে বইয়ের সেলফে লুকিয়ে রেখেছে। তিয়াশা ওখানে হাত দেবেই না, ফলে এক প্রকার নিশ্চিত কেউ জানবে না। তিয়াশা তো নয়। সে রাতে তাদের চাপা বাক্য বিনিময় কিছুটা চলার পর থেমে গেল। এই ঘটনার ঠিক 10 দিন পর তিয়াশা ঘর গোছাতে গোছাতে অনির্বাণের শখের বইয়ের সেলফে অগোছালো বইয়ের রাশি দেখে সাজিয়ে রাখতে গেল। ঠিক সেই মুহূর্তেই অঘটন ঘটে গেল অনির্বাণের অজান্তেই। তিয়াশা পরপর বইগুলো সাজিয়ে রাখছে ঝেড়ে পুছে। অনির্বাণের নেশা বই পড়া, তাই অনেক নামকরা লেখকের বই আছে তার। বই সাজিয়ে রাখতে রাখতে অসাবধানে একটা বই নিচে পড়ে গেল। মেঝেতে পড়ার সাথে সাথে সেই খামটা ছিটকে বইয়ের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। সচকিত হয়ে খামটাকে বইয়ের ভেতরে রাখতে গেল, উদ্দেশ্য বইটাকে সেলফে রাখা। তখনই খামটির দিকে চোখ পড়ল। বিখ্যাত মেডিকেয়ার ফার্টিলিটি ক্লিনিকের খাম ও অনির্বাণের নাম দেখে কৌতূহল বশত খামটি খুলল। ওর রিপোর্ট দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। লাল কালি দিয়ে অনির্বাণ কোনোদিনই বাবা হতে পারবে না লেখাটি জলজল করছে। তিয়াশা বইটি যথাস্থানে রেখে দিল। তার মনে তোলপাড় শুরু হয়েছে। তার মানে অনির্বাণ তার শরীরের অক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহলই ছিল, তাই তিয়াশার উষ্ণ সান্নিধ্য অবহেলায় উপেক্ষা করত। এবার অনির্বাণের জন্য তিয়াশার কষ্ট হলো। মেয়েরা যত সহজে কষ্ট হলে কেঁদে ভাসিয়ে নিজেকে হালকা করতে পারে, ছেলেরা তা পারে না, আর পারে না বলেই গুমড়ে গুমড়ে মরে। তিয়াশা এবার ঠিক করলো যত তাড়াতাড়ি একটা বাচ্চা দত্তক নেওয়া যায়। সেই মতো সে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজা শুরু করলো, অনির্বাণকে অন্ধকারে রেখেই। আসলে সে চায়নি একটা মহৎ কাজ শুরুতেই বাধাপ্রাপ্ত হয়। সেই মতো তিয়াশা অনির্বাণকে একদিন রাতে খাবার টেবিলে জানালো 1 মাস তার বাড়িতে আসতে দেরি হবে। বনানী দেবী কারণ জানতে চাইলে তিয়াশা বলল তার এক বান্ধবী কিছু দুস্থ বালক ও বালিকাদের পড়াচ্ছে। বান্ধবীর একার পক্ষে অনেক বাচ্চা পড়ানো পসিবল হচ্ছে না, তাই তিয়াশা ও আরো 2 জন বাচ্চাদের পড়ালে ভালো হয়, ওর উপর চাপ কমবে। তিয়াশা রাজিও হয়ে যায়। বনানী দেবী একটু নিমরাজি ছিলেন। বাড়ির বউ অতক্ষণ বাইরে থাকবে? শেষে অনির্বাণ বলে না না, এটা ভালো কাজ, ও করুক। আর রাত তেমন তো হবে না, ওর বান্ধবী বলেছে খুব জোর 8টা হতে পারে। তুমি বলো এটা কি খুব রাত হলো? অনির্বাণের কথার জাদুতে বনানী দেবী রাজি হয়ে গেলেন। ফলে তিয়াশা তার পরিকল্পনায় অনেকটাই সফল হয়ে গেল। সকালে অনির্বাণ ও তিয়াশা বেরিয়ে যেত। অনির্বাণ সকাল 7টা ও তিয়াশা একটু দেরি করে বের হতো, সকাল 10টা। 4:30টায় স্কুল ছুটির পর তিয়াশা যেত মা শারদা মাতৃমঠ ও শিশু পুনর্বাসন কেন্দ্র। এটি একটি অনাথ আশ্রম। এখানে শিশুদের যত্নের সাথে প্রতিপালন করা হয়। সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন পেশার মানুষরা এর সাথে যুক্ত। অনাথ শিশুদের এখানে দত্তক নেবার ব্যবস্থা আছে। সাধ্বী প্রজ্ঞা পারমিতা এখানকার দায়িত্বে আছেন। তাকে সহযোগিতা করে প্রশিক্ষিত এক দল তরতাজা যুবক ও যুবতী। আইনের বিষয় দেখেন মুকুল ভাড়ানে, তিনি লব্ধ দুধে আইনজীবী। তিয়াশা তার বান্ধবীর কাছে এই অনাথ আশ্রমের খোঁজ পায়। তাই সে 1 মাস বান্ধবীর বাড়িতে দুস্থ ছাত্রছাত্রীদের পড়ানোর মিথ্যে কথা বলে এখানে আসতো। বিকাল থেকে শিশুদের বিভিন্ন অভিব্যক্তি খেয়াল করত। কিসে তাদের দুঃখ বা আনন্দ হয়, বা কিভাবে তাদের খাওয়া হয়, পটি করানো, স্নান, কিংবা কিভাবে তাদের সাথে মিশে যেতে হয়, সব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে শিখতে থাকলো। এমন করতে করতেই সে তার জন্য 1 বছরের একটি মেয়েকে বাঁচলো। তার নাম ছিল মারিয়া। খুব সুন্দর দেখতে, খুব ফর্সা দেখতে, 1 মাথা কোকড়ানো কালো চুল, চোখের মনি কটা, টুকটুকে লাল ঠোঁট জোড়া, ঠোঁটের একপাশে একটি কালো স্পট, জোড়া ভ্রু ও চোখ জোড়াও টানা টানা। এই আশ্রমের গেটে এক বর্ষার রাতে পলিথিন ব্যাগে ভরে কেউ ওকে শুইয়ে রেখে যায়। পলিথিন ব্যাগ জলে ভিজে গেলে ঠান্ডা লেগে বাচ্চাটি কেঁদে ওঠে। দারোয়ান ভরত লামা সেই কান্নার আওয়াজ পেয়ে এগিয়ে গিয়ে ব্যাগ খুলে বাচ্চাকে উদ্ধার করে। সেখান থেকে মারিয়া এখানে। হয়তো বাচ্চার অন্য নাম ছিল, কিন্তু এত সুন্দর বাচ্চা দেখে আশ্রমের সবাই বাচ্চার নাম রাখে বিখ্যাত রুশ লন টেনিস তারকা মারিয়া শারাপোভার নামে। সবার খুব আদরের এই মারিয়া। তিয়াশা ওকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছিল। ওকে দত্তক নিতে চায় বলে লিখিত আবেদন করলো। আইনজীবী মুকুল ভাড়ানে, সাধ্বী প্রজ্ঞা পারমিতা সহ আশ্রমের সবাই এই খবরে খুব খুশি হলো।
এতদিন পর মারিয়া বাবা ও মার পরিচয় পাবে, আবার দুঃখ পেল আর মারিয়াকে দেখতে পাবে না তারা। তিয়াশার দত্তক নেবার আইনি ব্যবস্থা ঠিক হয়ে গেল। একদিন রাতের খাওয়া শেষ করে তিয়াশা বিছানায় শোয়ার তোড়জোড় করছে। তিয়াশা তখন অনির্বাণকে পরদিন সকালে তার সাথে মা শারদা মাতৃমঠ ও শিশু পুনর্বাসন কেন্দ্রতে যাবার জন্য বলল। অনির্বাণ তখন বিখ্যাত উপন্যাস আনন্দমঠের সন্ন্যাসী সেনাদলের সাথে ইংরেজ সেনাবাহিনীর তুমুল যুদ্ধ হচ্ছে সেটাই মনোনিবেশ করে আছে। নিশ্চিত পরাজয় জেনেও সন্ন্যাসীদের জীবনপণ লড়াই সত্যি আকর্ষণীয়। সন্ন্যাসী দলের সেনাপতি ভবানন্দের ইংরেজ সেনার তরবারির আঘাতে ডান হাত ছিন্ন হয়েছে দেখে বাঁ হাতে তরবারি তুলে নিলেন। তখনই তিয়াশার এই কথা। জিজ্ঞাসার মুখে তিয়াশার দিকে তাকাতেই তিয়াশা সব খুলে বলল। অনির্বাণ একটু রাগত গলায় বলল, কার নাকার বাচ্চা, তাকে তুমি দত্তক নেবার কথা ভাবছো? আমার একদম পছন্দ নয় এইসব। তিয়াশা পাল্টা গলায় বলল, তাহলে সারা জীবন আমরা এইভাবেই থাকবো তো? অনির্বাণ বলল, না, তাই কেন, আমাদেরও তো বাচ্চা হবে, তাই দত্তক নেবার কথা ভাবছি না। তিয়াশা এবার উঠে গিয়ে সেই বুক সেলফ থেকে বইয়ের আড়ালে থাকা খামটা বের করে আনলো, যাতে অনির্বাণের বাবা হতে পারবে না লেখা আছে। অনির্বাণের সামনে রেখে প্রশ্ন করলো, কিভাবে আমাদের বাচ্চা হবে? তিয়াশার হাতে ওই খামটি দেখে অনির্বাণ বুঝতে পারল তিয়াশা তার ব্যাপারে সব জেনে গেছে। তাই খানিকটা আমতা আমতা করেই বলল, তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারিনি। তিয়াশা বলল, আমি তোমার স্ত্রী, আমাকে বলবে না? অনির্বাণ বলল, কোন মুখে আমার অক্ষমতা বলি তোমায়? আমায় ক্ষমা করো তোমাকে ঠকানোর জন্য। তিয়াশা বলল, ও কিছু না, মারিয়াই আমাদের এতদিনের অভাব ঘুচিয়ে দেবে। পরদিন সকাল 10টা। বনানী দেবী বসার ঘরে বসে খবরের কাগজে সবে চোখ রেখেছেন। কোন সকালে অনির্বাণ ও তিয়াশা বেরিয়ে গেছে। হঠাৎ সদর দরজায় কলিং বেল বেজে উঠল। এখন কে এলো ভেবে দরজা খুলতে দেখলেন তিয়াশা দাঁড়িয়ে কোলে এক ফুটফুটে দেবকন্যা ইথিউতি চাইছে। পেছনেই অনির্বাণ দাঁড়িয়ে মুখে একরাশ হাসি নিয়ে। তিয়াশা সে দেব শিশুকে বনানী দেবীর কোলে তুলে দিল ও বলল, এ এখন থেকে তোমার সর্বক্ষণের সাথী হলো, ওর সব দায়িত্ব তোমার, এই তোমার নাতনি। বনানী দেবী কেমন হয়ে গেলেন। এতদিন পর একটা অভাব পূরণ হলো। তার ইচ্ছা ছিল এক শিশু সারাক্ষণ বাড়িময় ঘুরে বেড়াবে, সেই আশা পূরণ হলো। তবে ওদিকে বনানী দেবীর কোলে মারিয়া ততক্ষণে তার ছোট্ট হাতে বনানী দেবীর হাত ধরার চেষ্টা করছে। বনানী দেবী চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন ছোট্ট মারিয়াকে। তিয়াশা ও অনির্বাণও কেঁদে ফেলল, তবে এটা আনন্দে। তাদের মনে ভয় কাজ করছিল, মা যদি মারিয়াকে না মেনে নেন, কিন্তু তা হলো না। এতদিনে সত্যি তাদের ঘর আলোকিত হলো, তা বনানী দেবীর এইভাবে আলোয় উত্তরণ হওয়ায়, যা তাদের অপ্রত্যাশিত ছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।